ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বাড়ির পেছনে গুলকি বাড়ি গোরস্থান। রাতের নিস্তব্ধতায় ঢোলের শব্দ আর এক রহস্যময় ছেলে যে বারবার চোখে পড়ত। সে কি আসলেই মানুষ ছিল নাকি অন্য কিছু? আসসালামু আলাইকুম, আমার নাম আরিবা তাহসিম। আমি বর্তমানে ইটালি প্রবাসী। এটি আজ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ বছর আগের কথা। আমরা কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে শিফট হই। সেই সময় ময়মনসিংহের জনসংখ্যা বেশ বেড়ে গিয়েছিল। আমার বাবা ওনার এক পরিচিত জনের মাধ্যমে গুলকি বাড়ি এলাকায় একটি বাড়ি নিয়েছিলেন। এই বাড়িটি নেয়ার অন্যতম একটি কারণ ছিল যে তারা বাবার কাছ থেকে একেবারে পুরো টাকা নেননি, বরং কিস্তিতে দিতে রাজি হয়েছিলেন। বিক্রেতার জরুরি ভিত্তিতে টাকার দরকার ছিল আর বাবার দরকার ছিল একটি বাড়ি। এভাবেই চুক্তিটি পাকা হয়। বাড়ির লেনদেন এবং বাড়ি দেখার কাজটাও বাবাই করেছিলেন, কারণ মা তখন নতুন অতিথির আগমন আর ডাক্তারের পরামর্শের কারণে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। এমনিতে তিনি সারাক্ষণ বিশ্রামই করতেন, কারণ খুব ছোট বয়স থেকেই বাড়ির সব কাজ আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। আমরা ছিলাম ৫ বোন। সবার বড় আমি, তারপর আদিবা, জিয়া, ফাইজা এবং রিদা। মায়ের কেন যেন দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের ভাই আসবে। এই নিয়ে তিনি অনেকবার স্বপ্নও দেখেছিলেন। বাড়ি বদলানোর আসল কারণ ছিল যৌথ পরিবারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া। সেখানে বাড়ি ছিল ছোট আর মানুষ ছিল বেশি, তাই প্রতিদিনই কোনো না কোনো কারণে ঝগড়া লেগেই থাকত। একদিন বড়সড় এক ঝগড়ার পর বাবা সেই বাড়ি ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আর ঠিক সেই সময় কাকতালীয়ভাবে বাবা এই বাড়ির সন্ধান পান। এই বাড়ির ঠিকানা বাবা কাউকে দেননি। শিফটিং এর জন্য প্যাকিং মাত্র ২ দিনেই সারা হয়। এরপর আমরা আমাদের গাড়িতে চড়ে এই নতুন বাড়িতে চলে আসি। বাড়িতে ঢুকেই আমরা বোনেরা মহা খুশি। সুন্দরভাবে তৈরি এই বাড়িটা এখন শুধুই আমাদের। এখানে কেউ আমাদের চিৎকার চেঁচামেচি করার জন্য বকবে না। এখানে চাচি আর জেঠি আমাদের দিয়ে ওনাদের কাজ করাবেন না। নিচে মোট ৫টা ঘর ছিল। বাড়ির নিচের তলাটা সম্পূর্ণ এবং ঠিকঠাকভাবে তৈরি ছিল, কিন্তু ওপরের তলায় তখনও কিছুটা কাজ বাকি। সেখানে বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, তবে বাবা তার টেনে ওপরের তলায় একটা বাল্ব লাগিয়ে দিয়েছিলেন। ছাদে যাওয়ার সিঁড়ির কোনো রেলিং তখনও লাগানো হয়নি, কোনো দরজাও ছিল না। আমরা বোনেরা ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখলাম। সবাই আনন্দে লাফালাফি করছিল, কিন্তু যখন আমরা ওপরের ছাদে গিয়ে পেছনের দিকে তাকালাম, তখন আমাদের সেই আনন্দে ভাটা পড়ল। আমাদের বাড়ি থেকে গুলকি বাড়ি গোরস্থান একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল। সেটা আমাদের বাড়ির ঠিক পেছনেই। গোরস্থানটা সেই সময় আজকের মতো এত ঘন বসতিপূর্ণ ছিল না। পুরনো গাছগুলো তখনও ছিল, তবে গোরস্থান তো গোরস্থানই হয়। আমি যেহেতু বড় আর একটু বুঝদার ছিলাম, তাই বোনদের নিয়ে নিচে চলে আসি। আমার একটাই চিন্তা ছিল, ওদের মনে যেন ভয় ঢুকে না যায়। এই বাড়িতে প্রথম দিনটা খুব ভালোভাবেই কাটল, কিন্তু মাঝরাতে কুকুরদের প্রচণ্ড ডাকাডাকিতে বোনদের ঘুম ভেঙে গেল। এই আওয়াজটা বাড়ির পেছন দিক থেকে আসছিল। ঘুম নষ্ট হওয়ায় রিদা মুখ বাঁকাতে লাগলো, তাই আমি ওকে নিজের কাছে শুইয়ে নিলাম। এত শোরগোলের পরেও আমাকে ছাড়া বাকি সব বোন ঘুমিয়ে পড়ল। কুকুরগুলোর একটানা ডাক ধীরে ধীরে দূরে সরে গেল এবং এরপর আমিও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলছিল। মায়ের বলে দেয়া উপায়ে আমরা বাড়িটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। একদিন মা আমার পাশে দাঁড়িয়ে সুজির হালুয়া বানালেন এবং কয়েকটি বাড়িতে ঢেলে বাদাম দিয়ে সাজিয়ে দিলেন। মা চাচ্ছিলেন এই হালুয়াগুলো মহল্লায় পাঠাতে। আমি আর আদিবা আসরের সময় মাথায় ওড়না জড়িয়ে ট্রে হাতে গলিতে হালুয়া বিলি করতে বের হলাম। আমরা ৪-৫টা বাড়িতে হালুয়া দিলাম এবং নিজেদের পরিচয় করালাম। সেদিন আমরা জানতে পারলাম আমাদের পাশের ২টো বাড়ি পরিত্যক্ত। আজই আমরা প্রথমবার নিজেদের গলিটা ভালো করে ঘুরে দেখলাম। আমাদের বাড়িটাই ছিল গলির শেষ বাড়ি। আমাদের বাড়ির পর এখানে আর কিছু ছিল না।
এটা ছিল একটা কানাগলি। এই কানাগলির যে দেয়ালটা ছিল সেটাও ভাঙা। সেই ভাঙা দেয়ালের ওপাশেই নিশ্চিন্তভাবেই সেই গোরস্থানটা ছিল, যা আমাদের ছাদে দাঁড়ালেই দেখা যায়। সেই দেয়ালের পাশেই কয়েকটা কুকুর বসেছিল। নিশ্চিতভাবেই এগুলো সেই কুকুর যারা রাতে আমাদের ঘুম নষ্ট করত। দুটো বাটি বেঁচে গিয়েছিল। বাড়িতে ঢোকার আগে আমি জানি না আমার কি মনে হলো, আমি মাটিতে পড়ে থাকা একটা পলিথিন তুলে নিলাম, সেটা ঝেড়ে পরিষ্কার করে তার উপর হালুয়াগুলো ছড়িয়ে রাখলাম। এই হালুয়াগুলো আমি কিছুটা দূর থেকে ওই কুকুরগুলোর সামনে রেখে এলাম। ওরা সত্যিই ক্ষুধার্ত ছিল। আদিবা আর আমি দূরে দাঁড়িয়ে ওই কুকুরগুলোকে হালুয়া খেতে দেখে খুশি মনে ফিরে এলাম। আর তারপর এটাই আমাদের দৈনন্দিন রুটিন হয়ে গেল। আমি যখন রুটি বানাতাম, যেগুলো একটু মোটা বা কাঁচা থেকে যেত, কিংবা ছোটরা রুটির কিনারগুলো ফেলে দিত, আমি সেগুলো ছোট ছোট করে ছিঁড়ে কুকুরগুলোকে দিতে শুরু করলাম। ওরা আমাদের বেশ পরিচিত হয়ে গেল। আর এখন রাতে ওদের ডাকার তেমন কোনো আওয়াজও আসতো না। বাবা তাঁর কাজে চলে যেতেন, মা বিশ্রাম নিতেন, আর আমরা বোনেরা বাড়ির কাজে লেগে থাকতাম। টিভিতে বিনোদন পাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না। বাবা তখনও স্কুলে ভর্তি করাননি। আমরা মেয়েরা বিকেলে ছাদে যেতে শুরু করলাম। মায়ের কড়া নির্দেশ ছিল আমরা যেন পেছনের গোরস্থানের দিকে উঁকি ঝুঁকি না দেই, কিন্তু আমরা সেখানে ঠিকই উঁকি দিতাম এবং বেশ অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে দেখতাম। আমাদের কাছে জায়গাটা বেশ শান্ত মনে হতো। একদিন আমরা একটু ভয় পেয়ে গেলাম। সেদিন আমরা একটা লাশ দাফন হতে দেখেছিলাম। সেদিন আমি আমার বোনদের সাথে সেখান থেকে সরে এসেছিলাম, নিচে নেমে এসেছিলাম। এরপর দুদিন আর ছাদে যায়নি। যখন তৃতীয় দিন গেলাম, তখন আমরা খেলায় এতটাই মগ্ন হয়েছিলাম যে সময়ের কোনো খেয়ালই ছিল না এবং বেশ দেরি হয়ে গিয়েছিল। মায়ের শরীরটা ভালো ছিল না, তিনি ঘুমাচ্ছিলেন, নইলে তিনি ঠিকই আওয়াজ দিয়ে আমাদের ডেকে নিতেন। যখন মাগরিবের আজান হলো, তখন আমরা তড়িঘড়ি করে দৌড় দিলাম। সবাই সিঁড়ি দিয়ে নেমে গেল। নামার সময় আমার চুলগুলো বারবার আমার মুখের ওপর এসে পড়ছিল। তখন আমার মনে পড়ল চুলে লাগানো ক্লিপটা আমি কার্নিশে রেখে এসেছিলাম। আমি সেই ক্লিপটা নেয়ার জন্য পেছনে ফিরে আবার ওপরে চলে গেলাম। ক্লিপটা তুলতে তুলতে আমি নিজের অজান্তেই ঘাড় উঁচু করে গোরস্থানের দিকে উঁকি দিলাম। আমি দেখলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে ঘাড় উঁচু করে আমাদের বাড়ির দিকেই তাকিয়েছিল। আমি খুব ভয় পেয়ে গেলাম। সেই সময় তো দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। তাহলে এই ছেলেটা এখানে এলো কিভাবে? ক্লিপটা ওখানে ফেলে রেখে আমি দৌড়ে নিচে চলে এলাম। আমার বুক তখন ধুকপুক করছে। নিচে আসার কিছুক্ষণ পর আমি এই ব্যাপারটা ভুলে গেলাম। সেদিন বাবার ফিরতে অনেক দেরি হয়ে গেল। যিনি মাগরিবের পরেই বাড়ি ফিরে আসেন, সেদিন রাত 10টা বেজে গেল, অথচ তার কোনো খোঁজ নেই। মা সহ আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। একে তো অচেনা জায়গা, তার উপর আমাদের সাথে কোনো পুরুষ মানুষও নেই। সময় যত গড়াচ্ছিল, দুশ্চিন্তা ততই বাড়ছিল। মা বারবার আমাকে তাড়া দেন, যাও গিয়ে দেখো তো দরজায় কেউ কড়া নাড়ল কিনা। আমি প্রতিবার দরজা খুলে দেখতাম, কেউ থাকতো না। যে কুকুরগুলোকে আমরা খাবার দিতাম, আমি দরজা খুললেই ওরা উঠে চলে আসতো। ওদের হয়তো মনে হতো আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছি, অথবা ওরাও হয়তো আমার দুশ্চিন্তা বুঝতে পেরেছিল। একেবারে শেষবার আমি যখন গেলাম, তখন আমার চোখে পানি চলে এসেছিল। চোখের পানির ঝাপসাতে আমার মনে হলো সামনের দিকে সেই ছেলেটাই দাঁড়িয়ে আছে, যাকে আমি আজ মাগরিবের সময় দেখেছিলাম। আমি ভয় পেয়ে দরজা বন্ধ করে দিলাম এবং দৌড়ে আবার ভেতরে চলে এলাম। কিন্তু সেই মুহূর্তে কাউকে কিছু বললাম না। 10টা থেকে 11টা বেজে গেল। রিতা তো বাবা বাবা করে কান্নাই জুড়ে দিল। মা ওকে ভোলাতে লাগলেন। হঠাৎ আমার কানে সত্যিই দরজায় কড়া নাড়ার শব্দ এলো। আমি উঠলাম এবং এবার আদিবাকেও সাথে নিলাম। আমরা দৌড়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম অচেনা একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি বাবার খবর নিয়ে এসেছেন। তিনি জানালেন যে বাবা এক জায়গায় আটকে গেছেন। খবর পাঠিয়েছেন যে কেউ যেন চিন্তা না করে, তিনি জলদি ফিরে আসবেন। তিনি কে, আসল ঘটনা কি, এসব কিছু না জিজ্ঞেস করেই আমি খুশিতে দৌড়ে মায়ের কাছে চলে এলাম। আমরা যখন মাকে জানালাম বাবা ঠিক আছেন, তিনি জলদি আসবেন, তখন প্রথমেই তিনি খুব খুশি ও নিশ্চিন্ত হলেন। কিন্তু যখন পুরো বিস্তারিত জানতে পারলেন, তখন তিনি সাথে সাথে বাইরে খোঁজ নিতে ছুটলেন। কিন্তু বাইরে তো কেউ ছিল না। মা ভয় পাচ্ছিলেন এবং বলছিলেন, আমাদের উচিত ছিল
তাকে সাথে সাথে ভেতরে ডাকা। যাই হোক না কেন, আমরা সবাই সাময়িকভাবে নিশ্চিন্ত হয়েছিলাম। সব বোন মায়ের পাশে শুয়ে পড়ল। ভোরে আজানের সময় আমাদের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সবাই ঘুম থেকে জেগে উঠলাম। যে এসেছিল সে খুব অধৈর্য হয়ে দরজায় কড়া নাড়ছিল। দরজা খুলতেই খুশির বন্যা বয়ে গেল। বাবা ফিরে এসেছেন, কিন্তু তিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। হয়তো আহত হয়েছিলেন। তিনি আমাদের জন্য খুব চিন্তিত ছিলেন এবং আমরাও তার জন্য। আসলে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনার বাইকটা উল্টে গিয়েছিল এবং তিনি ঝোপের মধ্যে পড়ে গিয়েছিলেন। তখন মাগরিবের আজানের সময় ছিল। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। যখন জ্ঞান ফিরল তখনও তিনি সেখানেই অন্ধকারে পড়েছিলেন আর দোয়া করছিলেন যেন আল্লাহ পাক তাকে সহি সালামতে আমাদের কাছে পৌঁছে দেন। তার দোয়া কবুল হয়ে গেল। কোথা থেকে যেন দুজন লোক এলো এবং বাবাকে হাসপাতালে নিয়ে গেল। তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করানো হলো এবং তারা তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। আমরা যখন বাবাকে জানালাম যে আমরা খবর পেয়েছিলাম, তিনি খুব অবাক হলেন। তিনি তো কাউকে পাঠাননি এবং যারা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তিনি তাদেরও চিনতেন না। যাই হোক, আমাদের পরিবার এই বিপদ থেকে রক্ষা পেল। সকালে একজন বন্ধুকে ডেকে বাবা সেখান থেকে গাড়িটি তুলে গ্যারেজে পাঠিয়ে দিলেন। যারা গাড়িটি তুলতে গিয়েছিল তারা বলছিল গাড়িটা কেউ সোজা করে রাস্তার পাশে লাগিয়ে রেখেছে। এই ঘটনাটি বাবাকে ভাবাতে বাধ্য করল যে তিনি ছাড়া আমাদের খেয়াল রাখার মতো আর কেউ নেই। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। সবার আগে তিনি দৌড়াদৌড়ি করে বাড়িতে একটি টেলিফোনের সংযোগ নিলেন। সেই টেলিফোন যেটায় আঙুল ঢুকিয়ে ডায়াল করে তারপরে কারোর সাথে কথা বলতে হয়। এটাও আমাদের জন্য খুব ভালো একটা পরিবর্তন ছিল। এখন বাড়িতে ফোন আছে। তখন তো হাসপাতালের সব কাজ মাথার ওপর পড়েছিল। বাবা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি হাসপাতালে গেলে মেয়েদেরও সাথে করে নিয়ে যাবেন। নানা বাড়ির দিক থেকে আমাদের শুধু একজন খালা ছিলেন, কিন্তু তিনি ত্রিশাল থাকতেন। আমরাও অনেক দিন ধরে তাকে দেখিনি। মা তাকে ফোন করেছিলেন এবং তিনি আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এটাও আমাদের জন্য খুব একটা ভালো সংবাদ ছিল, কারণ আমাদের দাদাবাড়ির লোকজন এতটাই ঝগড়াটে ছিল যে বাবা নিজেই তাদের কাছ থেকে মুক্তি নিয়েছিলেন। তবে যাই হোক, এই ভরা সংসারে বিপদের দিনে অন্তত এই সান্ত্বনাটুকু ছিল যে আমরা একা নই। সমস্যার সমাধান খুঁজে নেওয়া হয়েছিল। খালা যদি নাও আসতেন তবুও বাবা আমাদের সাথে করে নিয়ে যেতেন। এই সময়ের মধ্যে গোরস্থানের সেই ছেলেটাকে আমি আর দেখতে পাইনি, আর আমার ওর কথা মনেও ছিল না। আমরা আগের মতো ছাদেও যেতে পারতাম না। আমাদের বইপত্র চলে এসেছিল, আর বাবার কড়া নির্দেশ ছিল স্কুলে ভর্তির সুবিধার জন্য আমাদের প্রতিদিন অবশ্যই পড়ালেখা করতে হবে। এখন প্রায়ই এমন হতে লাগলো যে রাতে আমার ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ এইমাত্র ঘর থেকে বেরিয়ে গেল। কখনো মনে হতো কেউ যেন আমার শিয়রে দাঁড়িয়ে আছে। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। পুরো বাড়ি একেবারে নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে একটা হালকা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। ঢম ঢম ঢম। মনে হচ্ছিল কেউ যেন অনেক দূর থেকে ঢোল বাজাচ্ছে। প্রথমে আমি নিজেকে বোঝালাম যে এটা হয়তো আমার মনের ভুল, কিন্তু তারপর আওয়াজটা আরো স্পষ্ট হতে লাগলো। আমি আস্তে করে উঠে দরজার কাছে আসতেই আদিবা উঠে পড়ল। সেই আওয়াজ সেও শুনতে পাচ্ছিল। আমরা দুজনেই আন্দাজ করে ফেললাম যে এই আওয়াজটা পেছন থেকে আসছে, অর্থাৎ গোরস্থান থেকে। আমাদের মনে কৌতূহল জেগে উঠল। আমি একা হলে হয়তো সাহস করতাম না, কিন্তু আদিবাও যখন বলল চলো গিয়ে দেখি, তখন আমরা দুজনেই পা টিপে টিপে ছাদে চলে এলাম। বাকি সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এটাও একটা স্বস্তির বিষয় ছিল যে ওপরতলার বাল্বটা জ্বলছিল, যে কারণে একেবারে ঘুটঘুটে অন্ধকারও ছিল না। আমরা দুজন ওপরে পৌঁছাতেই ছাদে পা রাখা মাত্র একটা শীতল অনুভূতি হলো, যেটা বেশ ভালো লাগছিল। এখানে ঢোলের আওয়াজ একদম স্পষ্ট। আমাদের আন্দাজ একেবারে সঠিক। আওয়াজটা গোরস্থানের দিক থেকেই আসছে। আমরা দুজনেই দেয়ালের কাছে গিয়ে সেখানে উঁকি দিলাম। আমরা দেখলাম গোরস্থানের বেশ সামনের দিকে ছোট ছোট মিটিমিটি আলো দেখা যাচ্ছে। ঢোলের আওয়াজটাও সেখান থেকেই আসছে। সেই আলো ছাড়া আমরা আর কিছুই দেখতে পাইনি। আলোগুলো দুলছিল, মনে হচ্ছিল কোনো যেন কাফেলা যাচ্ছে। এটা বোঝা যাচ্ছিল না যে সেটা কি। আমরা সব দেখছিলাম, এমন সময় আমার চোখে পড়ল আমাদের বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা।
সে মাথা উঁচু করে ওপরের দিকে তাকিয়েছিল। আমার মাথাটা একেবারে অসাড় হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে একটা কুকুর জানি না কোথা থেকে বেরিয়ে এলো এবং উপরের দিকে মুখ করে ডাকতে শুরু করলো। তাকে দেখে অন্য কুকুরগুলোও একই কাজ করতে লাগলো। আদিবা বলতে লাগলো, দেখো এদের কাণ্ড, এদের তো আমরা রোজ খাবার দেই, আর এরা আমাদের দিকেই ডাকছে। সে একটা পাথর তুলে ওদের দিকে ছুঁড়ে মারল। তারা ছত্রভঙ্গ হওয়ার বদলে আরো বেশি শোরগোল করতে শুরু করলো। আমি একেবারে শূন্য মাথায় শুধু সেই দিকটায় তাকিয়েছিলাম যেখানে ছেলেটা দাঁড়িয়ে। ওই ঢোল, ওই কুকুরগুলোর ডাকাডাকি, আমার সব শোনা বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ বাবার গলার আওয়াজে আমরা দুজনেই চমকে উঠলাম। আরিবা, আদিবা, নিচে এসো। আমরা দুজনেই ভয় পেয়ে নিচে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে আমি একবার পেছন ফিরে তাকালাম। তখন সেই ছেলেটা আর কোথাও ছিল না। আমরা নিচে আসতেই দেখলাম বাবা সিঁড়ির কাছে প্রচণ্ড রেগে দাঁড়িয়ে আছেন। তার রাগে আমাদের সবারই প্রাণ শুকিয়ে গেল। তিনি শুধু এটুকু বললেন, আজকের পর রাতে কখনো ওপরে যাবে না। ব্যাস, এই কথাটুকু বলেই তিনি নিজের ঘরে চলে গেলেন। আমরা দুজনেই দৌড়ে আমাদের ঘরে চলে এলাম। শুক্রিয়া, বাবা এর চেয়ে আর বেশি কিছু বলেননি। আমাদের এটা মাথায় আসছিল না যে বাবা কিভাবে জানতে পারলেন আমরা ওপরে ছিলাম, কারণ তিনি তো রাতে কখনো আমাদের ঘরে আসতেন না। যাই হোক না কেন, আমার মাথা তখন ওই ছিলেন। তিনি জানিয়ে গেলেন যে তিনি খুব জরুরি একটা কাজে যাচ্ছেন। এভাবেই বাবার সাথে আর কথাই হলো না। সেই রাতে আমরা যখন ঘুমালাম, জানি না কেন আমার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল অনেক শোরগোল হচ্ছে, নানান রকমের আওয়াজ আসছে, কিন্তু চোখ খুললেই আর কিছু শুনতে পেতাম না। মাঝরাতের দিকে আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমরা বোনেরা ছাদে দাঁড়িয়ে আছি, গোরস্থানের দিকে তাকিয়ে আমরা সবাই অঝরে কাঁদছি। আমার যখন ঘুম ভাঙল তখন আমি একেবারে ঘামে ভিজেছিলাম। আমার খুব ভয় লাগছিল। হঠাৎ আমি বাবার আওয়াজ শুনতে পেলাম, আরিবা, আরিবা। আমি তড়িঘড়ি করে উঠে দৌড়ে গেলাম। মায়ের শরীর বেশ খারাপ ছিল। বাবা আমাকে বললেন এই মুহূর্তে মাকে হাসপাতাল নিতে হবে। আমি যেন বোনদেরকেও সাথে নেই। আমি ঝটপট সবাইকে তুলে ফেললাম। মাকে সামনে বসিয়ে আমরা সবাই গাড়ির পেছনের দিকে উঠে বসলাম। বোনেরা তখনও ঘুম ঘুম ঘোরে ছিল। আমার নজর নিজের বাড়ির দিকেই আটকে ছিল, যেটা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। আমি আবার সেখানে সেই ছেলেটাকে এক ঝলক দেখতে পেলাম। আমি চমকে গেলাম, কিন্তু চোখের পলকেই সে আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। সেদিন সকাল 9টায় আমাদের ভাই এই পৃথিবীতে এলো। এটা আমাদের জন্য অনেক খুশির একটা খবর। মায়ের স্বপ্ন সত্যি হলো। দুপুরের মধ্যেই খালা তার মেয়ে তামান্নাকে নিয়ে চলে এলেন। বাবা আমাদের খালাদের বাড়িতে নিয়ে গেলেন। বহু বছর পর খালার সাথে দেখা হচ্ছিল। তামান্না হয়তো আমার বয়সী হবে। খালার সংসারের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। ফলে আমরা বোনেরা একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম। পরের দিন মা ভাইকে নিয়ে বাড়িতে এলেন। মা তখনও পুরোপুরি সুস্থ ছিলেন না। সেই রাতেই মাকে আবারও হাসপাতালে নিয়ে যেতে হলো। খালা তো পাশেই ছিলেন। আমার মনের ভেতর নানা দুশ্চিন্তা কাজ করছিল। তারপর হঠাৎ করেই ফোন এলো। খালা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এটা অনেক বড় একটা ধাক্কা ছিল। কি হলো, কিভাবে হলো, কিছুই বুঝতে পারলাম না। পরিবারের সবাই চলে এলো। মানুষজন নানা কথা বলছিল আর কটাক্ষ করছিল। বাবা একেবারে ভেঙে পড়েছিলেন। বোনেরা সবাই ভয় পেয়ে গুটিসুটি মেরে কাঁদছিল। আর ভাই, ওই বেচারা তো জানতই না কি হয়েছে। মাকে গুলকিবাড়ি গোরস্থানে দাফন করা হলো। এরপর থেকে আমরা বোনেরা যখনই ওপরে যেতাম, গোরস্থানের দিকে তাকিয়ে কাঁদতাম। বাবাকে সবাই বাড়িটা ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছিল, কিন্তু তিনি এখন আর এই বাড়িটা ছাড়তে চাইছিলেন না। হয়তো এই কারণেই যে মায়ের কবর এখানে। মানুষজন কখনো কখনো তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শও দিত, কিন্তু তিনি সেটাও বারবার অগ্রহণযোগ্যই মনে করেছেন। খালা মাসখানেক ধরেই আমাদের কাছে ছিলেন।
কিন্তু আমি তাকে রাজি করিয়েছিলাম। নিজে আনন্দে এগিয়ে গিয়ে ছোট বোনদের বিয়ে দিলাম। আমি প্রায়ই স্বপ্ন খবর ওনার নিজেরও হয়তো জানা ছিল না। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। এই বলেই সাবিত আলম আমাদের ঘটনাটি শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Bhoot.com The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে। আমি চাই এই ঘটনাটি আপনি পড়ে শোনান, কারণ আপনার পড়ে শোনানোর মধ্যে একটা অন্যরকম মজা আছে। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ শাহপরান, বয়স 26। আমার বাসা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর গ্রামে। বর্তমানে আমি কুয়েতের সাদ আল আবদুল্লাতে আছি। অনেক দিন যাবৎ ভাবছি লিখব। ফাইনালি আজ রাত 12টা বাজে লেখা শুরু করলাম। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করছি, যে ঘটনা মনে হলে এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ঘটনাটি 2018 সালের জুন বা জুলাই মাসের হবে। আমার সঠিক তারিখ মনে নেই। তখন আমার বয়স 18। সদ্য এসএসসি শেষ করে কলেজ জীবন শুরু করেছি। ওই সময় আমি আর আমার বন্ধু আকাশ প্রায় সময়ই একসাথে আমরা অনেক রাত পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে ঘুরতাম। বরাবরের মতো ঘটনার দিনও আমরা প্রায় রাত 10টার পর আমাদের এলাকার পাশে বেদকা থেকে হালিম, ছানা, মালাই চা আর সিলি স্পেশাল চটপটি খেয়ে বাড়ি আসার জন্য রওনা হই। লিসনার্সরা তো জানেনি, গ্রামে রাত 10টা মানে গভীর রাত, তাই রাস্তা অনেকটাই ফাঁকা। বেদকা থেকে আমাদের এলাকার মাঝামাঝি একটা জায়গা, যাকে এলাকার সবাই কোনি মচর বলে চেনে। ওই জায়গায় আসার আগে একটা কালভার্টের সামনে রাস্তার ডান পাশে কিছু ছেলেদের দেখলাম অটো ঠেলে নিয়ে যাচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করতে তারা বলল অটোর চার্জ শেষ। তাদের বাসা বক্তাবলী। আমাদের বলল হেল্প করতে। সত্যি বলতে আমাদের গাড়িতেও চার্জ ছিল না, প্রায় শেষ পর্যায়ে। তাই তাদের বললাম আমাদেরও চার্জ নেই, সামনের স্ট্যান্ডে যদি কোনো গাড়ি পাই তাহলে পাঠিয়ে দেব। এই বলে তাদেরকে ওভারটেক করে সামনে আসতেই রাস্তার বাম পাশে একটি মেয়েকে দেখি হন্তদন্ত হয়ে সামনের দিকে হেঁটে চলেছে। বলে রাখি, অটোটা তখন আমি চালাচ্ছিলাম। আমি ভাবলাম হয়তো মেয়েটি পিছনের অটোওয়ালাদের সাথে এসেছে এবং কোনো বিষয়ে রাগ করে হয়তো তাদের ছেড়ে আগে হাঁটছে, নয়তো ওই রাস্তার 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। এত রাতে এখানে একটা মেয়ের আসার প্রশ্নই আসে না। ভাবতে ভাবতে যখন কোনিমচর ওভারটেক করলাম, পেছন থেকে মেয়েটি চিৎকার করে উঠল। শুনে আমি অটোর ব্রেক চেপে দাঁড়িয়ে গেলাম। পেছনে আমি আর আকাশ দুজনেই লক্ষ্য করলাম মেয়েটির সঙ্গে কেউ জোর জবস্তি করছে কিনা। তখন আমি গাড়িটিকে আবারও ইউ টার্ন করলাম এবং সেখানে নিয়ে গেলাম। দেখলাম বাইক দিয়ে দুজন লোক মেয়েটিকে ধরে টানাটানি করছে এবং জিজ্ঞেস করছে, তুমি কে, বাসা কোথায়, এত রাতে এভাবে হেঁটে কোথায় যাচ্ছ? ততক্ষণে পেছনের সেই চার্জ শেষ হওয়া অটো এসে পড়েছে। তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম মেয়েটিকে তারাও চেনে না। এখানে বাইকের ভাই দুটাকে আমি চিনি না, তাদের নাম, বাসা কোথায় জানি না, এবং এই ঘটনার পরে আজ পর্যন্ত ওনাদের আর দেখিও নি। ঘটনায় ওনাদের নাম বারবার আসবে, বোঝার ক্ষেত্রে তাদেরকে আমি সোহেল ভাই নামে সম্বোধন করছি। তো সোহেল ভাই আমাদের জিজ্ঞাসা করলো আমরা চিনি কিনা। আমরা যেহেতু এই এলাকার,
এবং এখানেই পড়াশোনা করেছি, বড় হয়েছি, তাই এলাকার সবাইকে চিনি। কিন্তু এই মেয়েটির চেহারা দেখে মনে হয়নি আমাদের আশেপাশের কোনো এলাকার। বলে রাখা ভালো, মেয়েটি 16 কি 18 বছর বয়সের। বাইকার ভাইরা বলল, আমরা এই মেয়েটিকে বেতকা ব্রিজ থেকে খেয়াল করছি, এভাবে হেঁটে আসছে, কোনো কথা বলছে না। বেতকা থেকে এখানকার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এর মধ্যে এই মেয়েটি সেন্সলেস হয়ে আমার কোলে ঢলে পড়ে। তখন সোহেল ভাই বলল, মেয়েটি যেহেতু বেতকার ওই দিক থেকে আসছে, বাড়ি হয়তো ওই দিকেই হবে। মেয়েটিকে আমাদের অটোতে উঠিয়ে পেছনে আমরা বসলাম। আমি আর আকাশ অটোতে, সোহেল ভাই বাইক নিয়ে আগে আগে রওনা হলো। এরই মধ্যে মেয়েটি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে অদ্ভুত একটা আওয়াজ করতে শুরু করেছে। প্রথমে আমি আমলে না নিলেও আকাশ যখন শুনতে পেল, ভয়ে গাড়ি থামিয়ে দিল। গাড়ি থেমে যাওয়াতে সোহেল ভাই আবারও পেছনে আসেন। তিনি আসতে আসতে মেয়েটি নর্মাল, একদম চুপচাপ, চোখ বন্ধ। সোহেল ভাইকে বললাম, এইরকম একটা ঘটনা। তিনি বললেন, সেন্স নেই তো, তাই হয়তো গাড়ির ঝাঁকুনিতে এরকম করছে। ও কিছু না, তোমরা গাড়ি নিয়ে পেছন পেছন আসো। তারা এগিয়ে গেল। গাড়ি চলতে শুরু করতেই আবার সেই আওয়াজ। ভয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আমাদের। এভাবে 3-4 মিনিট যাওয়ার পরে ছটফটিয়া বাজারে দেখলাম 2টা দোকান খোলা এবং কিছু লোকজন আছে। তাদেরকে ডেকে জিজ্ঞেস করলাম, চেনে নাকি মেয়েটিকে। অনেকক্ষণ দেখার পরে আমার সমবয়সী একটি ছেলে বলল, ওকে তো চিনি, ওর নাম অর্পা, পাইকপাড়া স্কুল অ্যান্ড কলেজে পড়ে, ওই দিকে থাকে। সোহেল ভাই ছেলেটিকে বলল, আমরা তো কেউ মেয়েটিকে চিনি না, তুমি যেহেতু চেনো, চলো আমাদের সাথে, তোমাকে আমরা আবার এখানে নামিয়ে দিয়ে যাব। ছেলেটি রাজি হলো এবং বলল, আমার 2-3 জন বন্ধু আছে, তারা আমার চেয়ে ভালো করে চিনতে পারবে অর্পার বাড়ি। সোহেল ভাই বলল, ঠিক আছে, তাদের বলো বেতকা ব্রিজে দাঁড়াতে, ওইখান থেকে নিয়ে যাব। তারপর ছটফটিয়া থেকে পাইকপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। বেতকা ব্রিজে উঠতে উঠতে কয়েকবার মেয়েটির দাঁত ছোটানোর চেষ্টা করার পরে সেন্স ফিরল এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে এবং চিৎকার করে গাড়ি থেকে লাফ দিতে চাইল। অদ্ভুত কণ্ঠে বলতে লাগলো, নিজের ভালো চাইলে তাকে ছেড়ে দিতে। সামনে থেকে আকাশ জোরে জোরে দোয়া দুরুদ ও কালিমা পড়তে শুরু করলো এবং কিছুক্ষণ পরে শান্ত হয়ে বসল মেয়েটি। তার বাড়ির কথা জিজ্ঞেস করলাম, বাড়ির কারো নাম্বার আছে কিনা জিজ্ঞেস করলাম। মেয়েটি 3-4টা নাম্বার বলে আবারও সেন্সলেস হয়ে যায়। বেতকা থেকে ওই ছেলের 2 জন বন্ধু ওঠে এবং তারা ওঠে আমাদের অটোতেই। আগেই বলেছি, আমাদের গাড়ির চার্জ প্রায় শেষ পর্যায়ে ছিল। এর মধ্যে 6 জন লোক নিয়ে অনেক ধীর গতিতে গাড়ি চলছিল। দেখতে দেখতে চলে আসলাম পাইকপাড়া স্কুল অ্যান্ড কলেজে। রাত তখন 12টা। স্কুলের সাথে চিকন গলি এবং আবারও মেয়েটিকে পানি দিয়ে তার সেন্স ফেরাতে সক্ষম হলাম আমরা। এবার উদ্ভট কণ্ঠে আক্ষেপ করে আমার গলা চেপে বলল, তুই তো শেষ। গাড়ি থামিয়ে বাকি সবাই মেয়েটিকে ছাড়াতে টানাটানি করছিল। 7 জনে মিলেও ওর হাত গলা থেকে ছাড়াতে পারছিল না। তারপর আকাশ আবার জোরে জোরে দোয়া কালেমা পড়লে কোনো কাজ হচ্ছিল না। এইবার অদ্ভুত এক হাসি
একদম নর্মাল এবং মেয়েটি আমার মোবাইল নিয়ে আরেকটি নাম্বারে ডায়াল করে তার মায়ের সঙ্গে কথা বলল। আমরা মেয়েটির বাড়ির সামনে পর্যন্ত গেলাম। তার বাবা মা আসলো। সোহেল ভাই তাদের সবকিছু খুলে বললেন এবং আমার গলার লাল দাগ ও নখ দিয়ে কাটাছেঁড়া দেখালেন। মেয়ের মা কান্না করতে করতে বললেন, তোমরা আমার বাবার কাজ করেছ, তোমাদের কাছে আজীবন ঋণী থাকবো, কিন্তু বাবা তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। বোঝই তো, গ্রামের মানুষ, এত রাতে মেয়েটি ঘর থেকে বের হয়ে গেছে, তার মধ্যে গভীর রাতে এতগুলো ছেলে বাসায় দিয়ে গেছে শুনলে মানুষ বাজে মন্তব্য করবে। গরিবের তো মান ইজ্জতি সব। আমরাও তাদেরকে বললাম, এগুলো কোনো বিষয় না, মেয়েটির খেয়াল রাখবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কি ভাবছেন, ঘটনা শেষ? না, ঘটনা শেষ নয়, মূল ঘটনা ঘটে এখান থেকেই। এই ঘটনাটি অনেক বড় হয়ে যাবে, তাই অর্পার সাথে কি ঘটেছে, কিভাবে ঘটেছে তা পরের পার্টে বলবো। কথা দিচ্ছি, এই পার্ট যদি সিলেক্টেড হয় তাহলে দ্বিতীয় পার্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। বাড়তি কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাচ্ছি। আমার সাথে কি ঘটেছে তাই বলছি। তাদের বিদায় জানিয়ে আসার পরে রাস্তায় আমার আর তেমন কোনো সমস্যা হয় না, আর সেই কারণেই আমি আকাশকে বিদায় জানিয়ে বাসায় যাবার সিদ্ধান্ত নিলাম। আকাশ বলল তার সাথে থেকে যেতে। আমি বললাম, অনেক রাত হয়ে গেছে। রাত তখন 1টার উপরে বাজে। বাসায় না ফিরলে মা বাবা অনেক বকাঝকা করবে, তাই আকাশকে বিদায় জানিয়ে আমি আমার বাড়ির পথে রওনা হলাম। বলে রাখা ভালো, আমার বাড়ি হচ্ছে গ্রাম থেকে বিচ্ছিন্ন প্রত্যন্ত ফসলের মাঠের মাঝে। আমাদের চরাঞ্চলে গ্রাম্য ভাষায় যাকে চকের মাঝে বলে আর কি। আকাশদের বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব ছিল পায়ে হেঁটে 10 মিনিটের। আকাশদের বাড়ির পরে 2টি বাড়ি পেরিয়ে ফসলের মাঠ দিয়ে আঁকাবাঁকা পথ। আমি সব সময় মেহেদিদের বাড়ির ওপর দিয়ে যাওয়া আসা করি। যারা আমাকে চেনেন তারা হয়তো রাস্তাটা চিনবেন। আমি চক দিয়ে রওনা হলাম। জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় দিনের মতোই পরিষ্কার সবকিছু। আমি যখন চকের মাঝে 3 রাস্তার কাছাকাছি আসলাম, তখনই শুনতে পেলাম পেছন থেকে আকাশ ডাকছে। আকাশ মেহেদিদের বাসার সামনে, আর আমি 3 রাস্তার মোড়ের কাছাকাছি। এই 3 রাস্তার মোড়ের একটু বিবরণ দেই। চকের মধ্যবর্তী একটি 3 রাস্তার মোড় এটি। একটি রাস্তা সোজা আমাদের বাড়ির দিকে চলে গেছে, একটি হিন্দুদের মন্দিরের দিকে গেছে, আর অন্যটি চকের আরেক পাশে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষজন থাকে তাদের বাড়ির দিকে। এই 3 রাস্তার মোড়ে মানুষ প্রায় সময়ে জাদুটোনার ভোগের সামগ্রী দেখতে পেত। অনেক সময় টোটকা পড়তেই ছায়াটি হেসে ওঠে। আমি খেয়াল করলাম ছায়াটি কথা বলছে এবং বলার পর পেছন থেকে আরো 4টি হুবহু অবয়ব বেরিয়ে এলো। আমার থেকে তাদের দূরত্ব 100 মিটারের মতো। তারা আমার দিকে এগোনোর চেষ্টা করছে, কিন্তু কেন জানি পারছে না। এরই মধ্যে ফোন বেজে উঠল। আকাশের কল। আকাশ বলল, কিরে, কি হয়েছে, তুই ঠিক আছিস? আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তারপর আকাশ কয়েকবার হ্যালো হ্যালো বলার পর আমার শরীরটা আচমকা ঝাঁকুনি দিয়ে উঠল এবং সাথে সাথে আমি আকাশকে বললাম, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, সকালে কথা হবে, তুই ঘুমা। আমার শরীর আস্তে আস্তে ভার হয়ে আসলো। আমি বুঝতে পারছি আমার শরীরের কন্ট্রোল আমার হাতে নেই। নিজের অজান্তেই আমার ভেতর থেকে অদ্ভুত বিকট একটা হুঙ্কার বেরিয়ে এলো এবং এক মুহূর্তের মধ্যেই অবয়বগুলো ভ্যানিশ হয়ে গেল। আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়িতে ঢুকে আমার দরজার সামনে যাওয়ার পর মনে হলো আমার শরীরের কন্ট্রোল আমি ফিরে পেলাম। শরীর থেকে যেন 500 কেজির ওজন হালকা হয়ে গেছে। আমি ঘরে ঢুকে কাউকে কিছু বুঝতে দেইনি। গ্যাসের চুলায় আগুন ধরিয়ে শরীরটা গরম করে শুয়ে পড়ি। তখন আমার ভাবনায় আসে, আমি যখনই 3 রাস্তার মোড়টা ক্রস করি প্রায় সময়ই আমার শরীরে একটা ঠান্ডা অনুভূতি হয়, পশমগুলো দাঁড়িয়ে যায়। তার পরের দিন আমি 3 গ্রাম পরে আমার এক পরিচিত দাদি ফকিরের শরণাপন্ন হই। তিনি আমার আপন দাদির বান্ধবী ছিলেন। সকল ঘটনা তাকে খুলে বলার পর তিনি আমাকে বলেন, ঘটনা শুনে যা বুঝতে পারছি তোর ওপর ওই মেয়ের ওপরে থাকা খারাপ কিছু জিন হাজির হয়েছিল, শত্রুতা হয়ে গিয়েছে। বাকিটা বিস্তারিত রাতে আসন বসিয়ে জিনদের দিয়ে জানার চেষ্টা করব। এরপর আমাকে একটি মাদুলি দেন, কি যেন পড়ে দেন সেখানে।
আমি বাড়িতে চলে আসলাম। ওই দিন আর কোথাও বের হলাম না। রাতেও সবকিছু স্বাভাবিকই থাকলো। পরের দিন সকালে আমি আবার গেলাম সেই দাদির কাছে। দাদি ঘরের ভেতর থেকে আমাকে উদ্দেশ্য করে নাম ধরে ডাক দিয়ে বললেন, নাথি, তুই অনেক বড় বাঁচা বেঁচে গেছিস, একমাত্র আল্লাহ তাআলার কৃপায় আর এক ভালো জিনের উসিলায়। ঘরের ভেতর ঢুকে দাদিকে বিস্তারিত জিজ্ঞেস করাতে দাদি বললেন, তোরা যখন ওই মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছিলি তখন ওদের পিছনে ওই মেয়েটির উপরে থাকা 5 জন দুষ্ট জিন রাস্তায় তোর সাথে লোকজন থাকায় কিছু করতে না পেরে সুযোগের অপেক্ষায় থাকে, এবং যখন তারা তোকে চক দিয়ে একলা যেতে দেখল তখনই প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করে। কিন্তু তুই প্রতিদিন যে মেহেদিদের বাড়ির সামনে দিয়ে যেতি, ওইখানে একটা ভালো শক্তিশালী জিন আছে যে প্রতি রাতে আয়াতুল কুরসি শুনতে শুনতে তোর বাড়ি পর্যন্ত আসে। ওই দিন রাতে তোকে বিপদে পড়তে দেখে তোকে বাঁচিয়ে ঘরের ভেতরে প্রবেশ করায়। ওই বদ জিনগুলো তোর কোনো ক্ষতি করতে পারে না। তাছাড়া তোর ভেতর ভালোবাসা অবিরাম। আমার কাছে আরো অনেক ভৌতিক ঘটনা আছে। এই 3 রাস্তার মোড় পার্ট 2 ছাড়া আরেকটি কুয়েতে রিসেন্টলি ঘটেছে। সেটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব লিখব, পাঠানোর চেষ্টা করব। আমি নিজেই ব্ল্যাক ম্যাজিকের শিকার, এখনো অনেক অসুস্থ আছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবই ধীরে ধীরে শেয়ার করব। আমি মোহাম্মদ শাহপরান কুয়েত থেকে বলছিলাম। এখন বিদায় নিচ্ছি। ভূত.com দীর্ঘজীবী হোক, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। এরপরে তিনি তার ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করেছেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বাংলাদেশের পরে মিডল ইস্ট থেকে সবচাইতে বেশি মানুষ আমাদের শোনেন, অর্থাৎ আপনারা শোনেন যারা এই মুহূর্তে মিডল ইস্টে প্রবাস জীবন কাটাচ্ছেন। আপনাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমিও ভালো আছি, ভালোর তলায় আছি। নতুন একটা ঘটনায় যাব এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি এসেছে মিডল ইস্ট থেকে। মিডল ইস্টের যে কোনো ঘটনা আমি আসলে চেষ্টা করি পড়ে ফেলতে, এবং ঘটনাগুলো খুব অন্যরকম হয়। ঘটনায় যাই, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স। আমিও ভালো থাকার দলে। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইমি, সৌদি আরব প্রবাসী। ইতোমধ্যে আমি আমার মর্গের ফাঁসি দেওয়ার লাশের ঘটনাটি শেয়ার করেছি। আজকে আমি আমার বোনের সাথে মাদ্রাসায় হাফেজা জিনের ঘটনা শেয়ার করব।
ঘটনার স্থান ঢাকার দক্ষিণ শ্যামপুর, জুরাইন, খন্দকার রোড ও যাত্রাবাড়ির ছনটেক মহিলা মাদ্রাসা। এই ঘটনাটি 2012 সালের। আমার বোনের নাম, এরপরে তিনি তার বোনের নাম লিখেছেন এবং বলেছেন পর্দা করে, তাই নাম প্রকাশ করতে চাই না। দয়া করে আপনার ইচ্ছে মতো নাম ব্যবহার করতে পারেন। আমাদের পরিবারের সদস্য 5 জন, আলহামদুলিল্লাহ। বাবা, মা, আমরা 3 ভাই বোন। বড় বোন আমি ইসমাইল হোসেন ইমি, আমার ছোট ভাই ইরান হোসেন। আমার বাবার তখন কনফেকশনারি স্টোর ছিল আমাদের জুরাইন খন্দকার রোডের এলাকায়। আমার আম্মু গৃহিণী, বাসায় থাকেন। ছোট ভাই ইরান হোসেনও বাসায় থাকে। আম্মু বাসায় থাকে কারণ আমার ছোট ভাই ইরানকে দেখাশোনা করতে হয়। আমি একজন ক্রিকেটার। 2019 সালে কোভিড-19 আগে আমি প্রফেশনাল ক্রিকেট খেলতাম দেশ ও দেশের বাইরে। 2019 সালের পর কোভিড-19 সময় সবকিছু অফ হয়ে যায়। আমি ক্রিকেট ছেড়ে দিই। বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি 2020 সালে যোগদান করি। আমার বোন মাদ্রাসায় পড়তেন, যাত্রাবাড়ির ছনটেক মহিলা মাদ্রাসা। আমার বোন মাদ্রাসা থেকে হেফজুল কুরআন পড়তেন। 17 পারা কুরআনের হাফেজা আমার বোন। ঘটনায় আসা যাক। 2012 সাল বৈশাখ মাসে বৃষ্টি হচ্ছে তখন। তেমনি কোনো একদিনে মাগরিবের পরে বিয়ে দিই আমরা আমার বোনকে। রাত 11টার পর আমার বোন হঠাৎ করে শোয়া থেকে উঠে বসে। যেভাবে মহিলারা নামাজ পড়ে ঠিক সেইভাবে চুপচাপ থাকে। আমার দাদি ওকে দেখতে পেয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। কোনো কথা বলে না, চুপচাপ বসেছিল। কয়েকবার বলার পর আমার বোন আমার দাদিকে বলে, এই আমাকে ডিস্টার্ব করছিস কেন? আমার দাদি, চাচা, আমরা সবাই অবাক হয়ে যাই। এখানে কিছু সমস্যা আছে। আর আমাদের পরিবারের সবাই তখন বুঝতে পারি ও এমন করে কথা কেন বলছে। কারণ আমার আম্মু, আমার ছোট ভাই ইরান, আমাদের পরিবারের সবার এই জিনের সমস্যা অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই। তাই সবাই বুঝতে পারছি কি হয়েছে। আমার চাচা আমার বোনকে ধরেছিল, ধরে বলেছিল, কি হয়েছে, দাদির সাথে এমন করে কথা বলে নাকি কেউ? এটা বলার সাথে সাথে আমার চাচাকে থাপ্পড় মেরেছে 2-3টা। আমার দাদি সাথে সাথে দোয়া পড়ে একটা গ্লাসে দম করে পানি ছিটিয়ে দেন, কিন্তু তাতে কিছু হয়নি। পরে আম্মু আমাকে বলে মসজিদে গিয়ে ইমাম সাহেব বা মুয়াজ্জিন হুজুরকে ডেকে নিয়ে আসতে। আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে না পেয়ে মুয়াজ্জিন হুজুরকে ডেকে নিয়ে আসি। তখন এসে দেখি 15 কি 20 মিনিটের মধ্যে আমার বোন স্বাভাবিক হয়ে গেছে। তাকে খাবার খাওয়ানো হয়েছে, তার নাকি ক্ষুধা লেগেছে। মুয়াজ্জিন হুজুর দেখে বুঝতে পারেন আমার বোন নর্মাল কথা বলছে। তখন সবই ঠিক ছিল। তারপরেও হুজুর পানি পড়া তেল পড়া দিয়ে 11 কিট কালো সুতা দিয়ে গেলেন। ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন আমি বাইরে ছিলাম। মাগরিব পড়ে এসে শুনি আমার বোন আজানের সময় থেকে কেমন যেন করছে। আম্মু আমাকে বলল মসজিদে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে আসতে। আমি ইমাম সাহেবকে সব বললাম। ইমাম সাহেব বললেন এশার নামাজের পর আমাদের বাসায় আসবেন। আমি বাসায় যেয়ে বললাম আম্মুকে সব। ইমাম সাহেব এশার নামাজের পর বাসায় আসতে চেয়েছেন। ওইদিকে আমাদের বাসার সবাই আমার বোনকে ধরে রাখতে পারছে না। জিনটি বলছে আমার বোনকে নিয়ে যাবে মাদ্রাসায়। এদিকে আমার চাচা, দাদি, আমাদের পাশের ফ্ল্যাটের এক ভাবি, তার শাশুড়ি, 4 জন মিলেও আমার বোনকে ধরে রাখতে পারছে না। তখন আমার বোনের বয়স ছিল 16 বছর। আমি আমার বোনের 1 বছরের ছোট। আমিও তাকে ধরে রাখতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমরা সবাই মিলে কোনো রকমে তাকে আটকে রাখি। নামাজের পর হুজুর আমাদের বাসায় আসেন। ততক্ষণে আমার বোন অনেকটা শান্ত হয়ে গিয়েছিল, বিছানায় বসা ছিল। হুজুরকে দেখে সালাম দিলেন আমার বোন। তারপর বললেন আমাকে মাদ্রাসায় দিয়ে আসতে বলেন, এখানে আমার কোনো কিছুই করতে পারছি না। হুজুর সবকিছু শুনে বললেন, তুমি কে, কেন ওকে কষ্ট দিচ্ছ? তখন সে বলল, আমি জান্নাতুল তাজরিয়া, আমি ওর সাথে হেফজ পড়ি, আমার ওকে ভালো লাগে, সবসময় ওর সাথে থাকি। হুজুর পরে অনেক কথা বলেন, এটাও বলেন কতদিন ধরে সে আমার বোনের সাথে আছে। উত্তরে সে বলে 3 বছর। আমার বোন ওই মাদ্রাসায় 2006 থেকে পড়াশোনা করে। হুজুর বলেন তুমি ওকে ছেড়ে দাও, পড়াশোনা করতে সমস্যা হয়, তোমার জন্য ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে। তুমি যদি ওর কাছে আসো তাহলে ওর কষ্ট হয়। তুমি
ওর সাথে পড়াশোনা করো। তোমার যদি ওকে ভালো লাগে তাহলে দূর থেকে ওর সাথে থাকো, কাছে এসো না। হুজুর অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে বুঝতে চায় না। আমার বোনের ভেতরে থাকা জান্নাতুল তাজরিয়া পরে ওই দিন রাতেই অনেক বোঝানোর পর চলে যেতে রাজি হয়। পরে ইমাম সাহেব আমাদের বললেন আমার বোনকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। ইমাম সাহেব একটা ঠিকানা দিলেন, চাঁদপুর উজানি বড় মাদ্রাসার পীর সাহেবের ওখানে আমার বোনকে নিতে হবে। ওই দিন রাতে ইমাম সাহেব দোয়া পড়ে আমাদের বাসা বন্ধ করে দিয়ে যান। পানি পর থেকে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার বোন মাঝে মাঝে ঘুমালে অনুভব করে কেউ তার পাশে আসে। মাঝে মাঝে বেশি ভয় পেলে আমাকে নিয়ে ঘুমায়, আর এখন ঘুমাতে অনেক সময় পারেই না। ওর হাজবেন্ড সৌদি আরব থাকায়, আমি দেশে না থাকায় আমার আম্মু ওর বাসায় যেয়ে থাকেন। এই ছিল আমার বোনের সাথে ঘটা ঘটনা, 100% সত্যি। আপনাকে অনেক শুক্রিয়া রাসেল ভাই এত কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। প্রিয় লিসেনার্স, অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি শোনার জন্য। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা ইমেল শুনলাম, এবার যাব অডিও ক্লিপে। অডিও ক্লিপগুলো আমি আসলে খুব কষ্ট করে খুঁজে বেছে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যদি ভালো না লাগে অবশ্যই আমাদের জানাবেন। কোন ধরনের অডিও ক্লিপ চান সেটাও একটু বলবেন। সেই সাথে যারা ভালো বলতে পারেন তাদেরকে উৎসাহ দেবেন যেন অডিও ক্লিপ পাঠায়। অডিও ক্লিপ নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু আমার যুক্তি একটাই, যার ঘটনা তিনি যদি তার ভাষায় তার মতো করে বলতে পারেন তাহলে সেটার যে একটা আলাদা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু সত্যি আমার কাছে খুব ভালো লাগে। আমরা ঘটনায় চাই। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি তাসমিমা আলম মিম বলছি, মিরপুর থেকে। আমি সেই ক্লাস 7 থেকে আপনার একজন নিয়মিত শ্রোতা। তবে হ্যাঁ, আসলে পড়ার চাপে ইদানিং হয়তো রেগুলার শোনা হয় না, কিন্তু আমি সব সময় চেষ্টা করি অবসর টাইমে এটা শোনার জন্য। তো আজকে আমি একটা ঘটনা পাঠিয়েছি। আমি সবসময় ঘটনা পাঠাতে চাইতাম, কিন্তু যেহেতু আমি একটু পড়াশোনার মধ্যে বিজি থাকি, তার জন্য চাইলেও রেকর্ড করতে পারি না, বা আমি হয়তো ওই কনফিডেন্সটা পাই না যে রেকর্ড করলে কি সেটা আপনি পড়ে শোনাবেন কিনা। তো যাই হোক, আজকে আমার দ্বিধাদ্বন্দ্ব ফেলে আমি আজকের ঘটনাটা পাঠাচ্ছি, এবং এটা আমার চাচির সাথে ঘটে যাওয়া ঘটনা। 100% একটি সত্য ঘটনা, এবং ঘটে যাওয়া ঘটনা বলবো না, কারণ এটা এখনো ঘটছে, স্টিল নাও প্রসেসিং এর মধ্যেই আছে, এটা ঘটেই চলছে। তো আমি ঘটনাটা শুরু করছি। তো ঘটনার শুরুতে আমি বলে নিতে চাচ্ছি, আমার চাচির
কিন্তু ওরকম বেশি একটা বয়স না, ওনার বয়স হবে 35 থেকে 36 সামথিং, আমার আম্মুর বয়সী। তো যেটা হয় যে আমার চাচির 22 সাল থেকে মাথায় প্রচন্ড রকমের ব্যথা শুরু হয়, এবং ব্যথাটা আসলে কিরকম, ওনার মাথা ঝাঁকুনি দেয়, প্রচন্ড রকমের ঝাঁকুনি দেয়, এবং মনে হচ্ছে মাথাটার রক ছিঁড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। তো আমার আম্মুর কাছে জিনিসটা শেয়ার করে চাচি যে এরকম মাথা ব্যথা করছে। আমার চাচি মেশিনেও কাজ করে, তো আমার আম্মু বলে যে তুই যেহেতু মেশিনে কাজ করিস সেহেতু তোর মাথাটা ওই জন্য ব্যথা করতে পারে। তো তারপর যেহেতু অনেকটা বেশি ব্যথা করছে, তো আমার দাদিও বলে যে তুমি ডাক্তার দেখাও। তো আমার চাচি ডাক্তার দেখাতে আসে আমাদের বাসায়, কারণ চাচিরা থাকে হলো আজিমপুরের ওদিকে। তো ওখান থেকে আসলে ভালো ডাক্তার ওরা আসলে পাচ্ছিল না, তার জন্য আমার আম্মু বলে ঠিক আছে মিরপুরের দিকে ডাক্তার আছে, তুমি চলে আসো। দেন আমার আম্মু, আমি হাসপাতালের নামটা উল্লেখ করছি বাট আমার চাচির নামগুলো স্কিপ করে যাচ্ছি। তা আমার আম্মু তাকে নিউরোসায়েন্সের একটা হাসপাতালে নিয়ে যায়, নিউরোসায়েন্স হাসপাতাল সবাই চেনে। তো নিউরোসায়েন্সে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে, ডাক্তার দেখার পরে যে ডাক্তার আসলে কোনো রোগ ধরতে পারেনি, তো ডাক্তার বলছে যে ঠিক আছে মাথাটা যেহেতু ব্যথা করছে, উনি ওষুধ দিয়ে দেয়। তো ওষুধ খেয়ে বেশ ভালো টাকার ওষুধ দেয়। ওষুধ খাওয়ার পরে আমার চাচিটা কিছুটা ভালো ফিল করে, কিন্তু মানে 4-5 দিন পরে যে কে সেই একই অবস্থা, মাথা ঝাঁকুনি দেয়, এরকম বারবারই হতে থাকে। তো তারপরে জিনিসটা আসলে অনেক অনেক বেশি বেড়ে যায়। তো সবাই বলে যে ঠিক আছে যেহেতু আমরা সরকারি ডাক্তার দেখাচ্ছি কিছু হচ্ছে না, তাহলে আমরা বেসরকারি ডাক্তার দেখাই। তো এর মধ্যে কিন্তু আমার চাচি বহুবার ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, বাট সেরকম কোনো কাজই হয়নি। তো এই ডাক্তার দেখানোর যে প্রসেসটা চলতে থাকে নিউরোসায়েন্সে, তো এই ডাক্তার দেখাতে দেখাতে 22 সালটা কিন্তু শেষ হয়ে যায়। তো 23 সালের সময়ও 2-3 বার চাচি আসে দেখায়, ডাক্তার ওষুধ বদলে দেয়, এভাবেই চলতে থাকে। তো চলতে থাকার পরে 23 সালের আমার মনে আছে যে ফেব্রুয়ারি মাসে চাচি তখন একটা প্রাইভেটে ডাক্তার দেখায়। তো প্রাইভেটে ডাক্তার দেখানোর পরে উনি যেহেতু আমার চাচি আমার দাদিকে নিয়ে গেছিল, আমার দাদিও এক্সপ্লেন করতে থাকে ওনাকে যে এরকম এরকম হচ্ছে, ডাক্তার কি করা যেতে পারে। তো সেই সময় ডাক্তারও শুনে হাসছে, এটা আবার কিরকম রোগ, কিভাবে মাথায় ঝাঁকি দেয়। তো উনি বলছে ঠিক আছে যে আপনাকে আমি ওষুধ দেখিয়ে দিচ্ছি, ওষুধে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনাকে সিটি স্ক্যান করাতে বলে আমার চাচিকে। তো আমার চাচি সেরকম প্রসেসিং শুরু করে, উনি সিটি স্ক্যান করাবে। তো এর মাঝে আমার চাচিকে একজন বলে যে তুমি তো অনেক ডাক্তার দেখিয়েছো, তাহলে একটা কাজ করো যে আমাদের ওখানে একজন ভালো হুজুর আছে, তুমি হুজুরকে দেখাও। তো এই যে হুজুরকে দেখানোর কথা হয়, তো তার চাচি বলে যে ঠিক আছে ডাক্তার তো অনেকেই দেখালাম, তাহলে হুজুরকেই দেখাই। সেটা হলো আমার চাচির আমার দাদি যে বোন, উনি বলে। তো ওনারা একটা খোঁজ দেয় যে এই হুজুরের কাছে যেতে। তা আমি আসলে লোকেশনটা উল্লেখ করতে চাচ্ছি না, কিছু বলতে চাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। তো তারপর আমার চাচি সেখানে দেখা, আমার মনে আছে এটা হলো 23 সালের রোজার মাসের ঘটনা, মানে রোজার 2 থেকে 3 দিন আগে। তো চাচি যায়। তো চাচি যাওয়ার পরে যেটা হয় যে উনি দেখার পরে আমাকে চাচিকে বলে যে হ্যাঁ আপনার সাথে কিছু একটা আছে। তো আমি তার আগে একটু বলে নিতে চাই যে আমার চাচি কিন্তু এর আগে ওনার বেবি হচ্ছিল না দেখে, আমার চাচির একটা মেয়ে আছে কিন্তু সেটা হলো আমার বয়সে অনেক বছরের গ্যাপ ছিল, আমার চাচু বিদেশে ছিল। তো দ্যাটস ওয়াই এখন যেহেতু বেবি নিতে চাচ্ছিল, এই বেবিটা হচ্ছিল না, এই জন্য উনি অনেকবার গিয়েছিল যে যারা আসলে এইসব কাজ করে। তো ওনারা বলছিল যে আপনার তো এগুলো হওয়ার চান্স খুবই কম, কারণ আপনার সাথে কিছু একটা আছে, বদজিন কিছু একটা আছে। তো চাচি এগুলো আসলে পাত্তা দেয় নাই, স্বাভাবিক ব্যাপার, আমাদের এই সময় এসে অনেকে এগুলো পাত্তা দেয় না। তো চাচিও সেরকম একটা পাত্তা দেয়নি। তো যাই হোক, ওই যখন ওই লোকের কাছে গেল, উনিও সেম ব্যাপারটা বললো। তো সেম ব্যাপারটা বলার পরে উনি বললো যে আপনাকে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি এবং আপনাকে আমি পানি পড়া দিচ্ছি এবং তেল পড়া দিচ্ছি, এগুলো আপনি এই 7টা দিন আপনি এগুলোই লাগাবেন এবং আপনার পানির সাথে মিশিয়ে পানি পড়াটা খাবেন, এটা বললো। এবং এই তাবিজটা ওনার হাতে বেঁধে দিতে বললো বাসায় গিয়ে গোসল পাক পবিত্র হয়ে। তো চাচি সেটাই করলো, বাসায় গেল এবং করলো। তো তাবিজ পড়ার মানে পড়েছে, সেদিন রাত্রেই দেখতে পাচ্ছে এই দিন মাথা নড়ছে না, যেটা হচ্ছে যে পা অটোমেটিক লাফাচ্ছে, মানে নিজের পা নিজেই লাফাচ্ছে।
তো আমার চাচি নাকি আমার চাচুকে ডেকে বলতেছে দেখো তো আমার পাটা না অটোমেটিক লাফাচ্ছে। তো আমার চাচু ব্যাপারটা হাস্যকর ভাবে নিল এবং বললো যে আচ্ছা ঠিক আছে দেখো কি হয়। তো এটার পরের দিনই যেটা হলো যে আসলে আমরা কেউ এক্সপেক্ট করিনি, আমার চাচির যেটা হয়ে গেল, দুপুরের টাইমে আমার চাচু আসলে খেতে এসেছে। আমার চাচু আসলে রোজা রাখেনি, কারণ উনি ওনার দোকানপাট সামলাতে হয়, তার জন্য উনি রোজা রাখেনি। তো উনি দুপুরবেলা খেতে এসেছে। তো খেতে আসার পরে দেখতে পায় যে আমার চাচি মাথা উপরে দিয়ে কেমন যেন অ্যাবনর্মাল টাইপের একটা মানে মানে কেমন সাধারণ না আসলে জিনিসটা, ওইভাবে বসে আছে। তো আমার চাচু চাচিকে ধাক্কা মারে, বলে যে কি হয়েছে তোমার। ওই সময়টা উনি দেখে যে আমার চাচির চোখগুলো উপরে উঠে গেছে এবং উনি অদ্ভুত বিহেভ করতেছে, যেমন ভেঙচি দিচ্ছে, তারপর মানে কেমন যেন একটা বিহেভ করতেছে, মাথা ঝালি ঝাঁকি দিচ্ছে, অন্যরকম একটা বিহেভ। তো আমার চাচুটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং আমার চাচাতো বোন এবং আমার দাদিকে ডাক দেয়। তো আমার চাচি এবং দাদি এসে তারাও রীতিমতো ভয় পেয়ে যায় এবং চেঁচামেচি শুরু করে এবং তাদের আশেপাশের ফ্ল্যাটের বাসা থেকে যারা থাকে তারাও চলে আসে। তারা সবাই দেখতে পাচ্ছে যে আমার চাচির চোখ মুখ উল্টে যাচ্ছে এবং উনি অদ্ভুত বিহেভ করতেছে, উনি ভেঙচি দিচ্ছে বারবার, মানে কিরকম যেন একটা বিহেভ করতেছে। তো ওই সময়টাতে আমার তাড়াতাড়ি আমার চাচাতো বোন সে কোরআন শরীফ পড়া শুরু করে, আমার দাদিও সূরা পড়তে থাকে এবং আমার চাচু মাথায় পানি দিতে থাকে, মাথায় তেল মালিশ করে দিতে থাকে। কিছুক্ষণ পর চাচি ঠিক হয়ে বলছে যে কি হয়েছে, তোমরা এরকম করছো কেন। তো যাক, ওরা একটু স্বস্তি পায় যে না একটু ঠিক হয়েছে, কিন্তু আসলে এটা তো আসলে ঠিক হওয়া ছিল না। দেন আবার 5 মিনিট পর দেখে সেই একই অবস্থা এবং মানে কি বলবো আসলে, মানে ওনার একই অবস্থা হচ্ছে। উনি এবং মানে তাজ্জব ব্যাপার যেটা যে আমার চাচির উনি যে এরকম করছে উনি বুঝতেও পারছে না উনি এরকম করছে। উনি যখন উনি ঠিক হয়ে যাচ্ছে, মানে ওনার সেন্স ফিরে আসছে, উনি কাজ করতে চলে যাচ্ছে, উনি ঘরে কাজ করতে চলে যাচ্ছে। তো আমার চাচা বলছে আম্মু তোমার এগুলো কিছু করতে হবে না, তুমি সরো। বলছে কেন, কি করতে হবে না, তুই কি করবি নাকি, যেহেতু আমরা একটু শৌখিন, আমরা কাজকর্ম অতটা করতাম না। তো বলতো যে তুই করবি নাকি, তুই করে দে, মানে উনি নর্মাল বিহেভ করতেছে একেবারে। তো ওই দিনটার রাত্রেবেলা আমি কোরআন শরীফ পড়ছিলাম, যেহেতু রোজার মাস ছিল, এবং ওই সময়টাতে দেখি আমাদের বাসায় আমার ফোনে 8টা না 9টা কল আসে এবং আমি আসলে ভয় পেয়ে যাই, এতগুলা কল আসে, মানে আমার দাদির কিছু হলো কিনা, যেহেতু উনি এইজ একটা মানুষ। তো আমি তাড়াতাড়ি কল ব্যাক করার পরে আমার চাচাতো বোন বলে যে আম্মুর অবস্থা খুবই খারাপ, আম্মু এরকম করতেছে। না আমরা ব্যাপারটা এতটাই মানে ভয় পেয়ে যাই, কারণ আমরা তো কখন এগুলো শুনিও নাই। দেন আমার চাচাতো বোন বলে যে ভিডিও কল দাও, আমি দেখাচ্ছি। তো আমি তাড়াতাড়ি আমার আম্মু আব্বুকে ডেকে আনি, তারপর ভিডিও কল দিই এবং যা দেখি আসলেই মানে এটা আসলে কেউ দেখতে চাইবে না। ওনার চোখ মুখ উল্টে যাচ্ছে এবং উনি জাস্ট ভেঙচি দিচ্ছে, মানে ছোট ছেলেমেয়েরা যেরকম ভেঙচি দেয় না, ওরকম টাইপ ভেঙচি দিচ্ছে উনি। তো দেখার পর তো আমরা তাড়াতাড়ি, আমার মা কান্নাকাটি শুরু করে দেয় এবং আমি বলি যে কান্নাকাটি করো না, আল্লাহর নাম নাও। তো ওদের প্রতিবেশী যারা ছিল সবাই চলে আসে এবং আমার দাদির যে বোন ছিল, কাছাকাছি থাকি উনি, 5 মিনিট লাগে, উনিও চলে আসে, উনি হাত পায়ে ডলে দিচ্ছিল। তো আমার আব্বু বলে কি তাড়াতাড়ি ডাক্তার দেখাও গিয়ে। তো আমার চাচু বলে যে এটা কি ডাক্তার দেখানোর রোগ, আপনি দেখেন এটা কেমন হচ্ছে, যে চোখ উল্টে যাচ্ছে, করতেছে, এবং যখনই কোরআন শরীফ পড়া হয় তখন কিরকম একটা বিচ্ছিরি ব্যবহার করে এবং গালিগালাজ করছে। তো আমার আম্মু, আমরা সবাই আল্লাহ করতে থাকি। দেন রাতের বেলা উনি ঘুমিয়ে যায়, তখন আর কিছুই হয় না। তো তারপরে সকালবেলা আমার আম্মু চলে যায় এবং আমার আব্বুকে সাথে নিয়ে, যে আমি এবং আমার ভাইকে বাসায় রেখে আমার আম্মু যায় আজিমপুর যাওয়ার পরে যেটা হয়, আমার আম্মুরাও দেখে যে উনি চাচি 10 মিনিট ওরকম থাকছে, 5 মিনিট ঠিক থাকছে, 5 মিনিট ঠিক থাকার পর সবার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু যখন হচ্ছে তখন ওনার আসলে সেন্স থাকছে না, উনি ওইভাবে ওই রকম অ্যাবনর্মাল বিহেভ করতেছে। তো ঠিক একটা হুজুর ঠিক করা হয়। এই মহিলার বাড়ি ছিল নদীর ওপার, ওদের
আমি আসলে জায়গাটার নাম দিতে চাচ্ছি না, নদীর ওখানে একটা আজিমপুরের লালবাগের ওই দিকে একটা নদী আছে, নদীর ওপার। তো ওইখানে একটা মহিলা থাকে, তো সবাই ঠিক করে ওই মহিলার কাছে নিয়ে যাবে। তো ওই মহিলার কাছে নিয়ে যাওয়া হয় ওই দিনই। তো ওই দিনই নিয়ে যাওয়ার পরে যে একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছে আমার চাচি, উনি ওইখানে চিল্লাচিল্লি করছে, গালিগালাজ করছে, এবং ওই মহিলার বাসায় গিয়েও নাকি বলছে তুই আমার কিছুই করতে পারবি না, তুই আমার কিছু করতে পারবি না, তুই আমাকে বাসায় নিয়ে যা, আমাকে বাসায় নিয়ে যা, বারবার এটা বলতে থাকে। তো আমার আব্বু এটা দেখে, আমার আব্বু এগুলোতে বিশ্বাস করে না, তবে আমার আব্বু এটা দেখে আসলে রীতিমতো অবাক হয় যে এরকম বলার মানুষ আসলে আমার চাচি না, তো উনি এরকম বিহেভ করতেছে, এরকম কথাবার্তা বলতেছে। ওই মহিলা অনেকক্ষণ চেষ্টা করে, প্রায় 2 ঘন্টা চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না, কিছুই হয় না। তো ওই অবস্থায় চাচিকে বাসায় নিয়ে আসা হয়। ওই মহিলা কিছু করতে পারে না, তার জন্য উনি কোনো সম্মানীয় নেয় নাই। তো তারপরে ওদের পাশের প্রতিবেশী একটা সাধক না কি যেন একটা বিশ্বাস করে। আসলে ওই সময়টাতে যে যা বলেছে তাই করা হয়েছিল চাচিকে সুস্থ করার জন্য। তো ওই সাধক নাকি একটা ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি নাকি কি একটা চাচির মাথায় ছুঁয়েছিল, চাচি নাকি জ্বালা পোড়া শুরু হয়ে গেছে একেবারে। চাচিকে আমি যখন জিজ্ঞেস করছিলাম পরে এসে, তো চাচি বলতেছে যে এই ঘটনাটা নেওয়ার সময় আমি চাচির কাছে জিজ্ঞেস করেছিলাম, তো চাচি বলতেছে ওনাদের কাছে আসার পরই আরো মানে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, মানে চাচি নাকি দৌড়ে পালায় যাবে এমন অবস্থা। তো তারপর আমার দাদি ওরকম মানে খারাপ অবস্থা দেখে আমার দাদি বলে থাক, এইখানে করাতে হবে না, এইখান থেকে চলে আসার পর আমার চাচু ভালোই হুজুর খোঁজ লাগানোর পরে একটা লোককে পায়। আর ওই দিন আমার বাবা মাও চলে আসে। তো একটা লোককে পায়, তো ওই লোকটা হলে এইসব কাজই করে না, সে নাকি বেশ নাম করা বড় হুজুর। তো আমার চাচিকে পরের দিন ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পরে উনি আমার চাচিকে দেখে বলে যে ওকে গোসল দিতে হবে এবং আরো কি কি একটা লিস্ট দেয় যে এগুলা করতে হবে। তো এগুলা করার জন্য তো উনি 6,000 টাকার একটা মানে যেটা বলে আসলে যে ওনাদের যেন কি একটা থাকে ওইটা চাইলো। তো তারপর আমার চাচু রাজি হলো, বললো যে একেবারে সুস্থ করে তারপর চাচিকে দিতে হবে। উনি বললো হ্যাঁ সুস্থ হয়ে যাবে, উনি ইনসিওরিটি দিল। তো দেওয়ার পরে যেটা হলো যে আমার চাচির জন্য একটা নতুন কাপড় কিনে আনা হলো, এবং কিনে আনার পরে পরের দিন মানে 12 হাত না কি যেন একটা কাপড় কিনে আনা হয়েছিল, আমার একটু আসলে মনে পড়ছে না। তো আমার চাচিকে পরের দিন উনি সময় দিল, ওই সময় অনুযায়ী নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওনার একটা মুরগি কেটে ওইটা রক্ত দিয়ে ওনাকে গোসল করানো হলো, এবং ওনাকে একটা শাড়ি পরানো হলো, শাড়ি বা একটা কাপড় জড়িয়ে দেওয়া হলো আর কি, 12 হাত সামথিং কিছু একটা। তো দেওয়ার পরে আমার চাচি যেটা বললো যে উনি নাকি ওই পানিটা মাথায় পড়ার পরই একেবারে সুস্থ, এবং উনি বলছে যে আমার মাথার ভিতর মানে একটা বোঝা ছিল, বোঝাটাকে নামিয়ে দেওয়া হয়েছে, মানে এত সুস্থ হয়ে গেছে উনি। তো আম্মু মানে ওনাকে যে প্রসেস করা ছিল সেটা করে বাসায় নিয়ে আসা হলো, তখন আম্মু কল দিয়েছে, তখন এগুলো বললো। তো তারপরে ওই হুজুর ওনাকে আমার চাচুকে 3 থেকে 4টা তাবিজ দিয়েছিল। একটা হলো কবরস্থানে পুঁততে হবে, একটা শ্মশান ঘাটে পুঁততে হবে, তারপর 3 দিনের একটা 100টা বড়ি দিয়েছিল, মানে বড়িটা নিজেদেরই বানাতে হবে, উনি লিখে দিয়েছিল আয়াত মায়াত। তো ওগুলা ওই বড়ির ভিতর ঢুকিয়ে তারপরে আটার দলা তৈরি করে সেগুলা নদীর মাঝখানে ফেলতে হবে, পাশেও ফেলা যাবে না, একেবারে মাঝখানে। তো এবং একটা ঘ্রাণ নিতে মানে একটা ধোয়ার মতো ঘ্রাণ নিতে বলেছিল, উনি সবকিছু বানিয়ে দিয়েছিল আর কি। আর তাবিজ গুলা আমার চাচুকে বসে পুঁতে দিতে। তো আমার চাচু লোক ঠিক করে সেগুলা যেসব জায়গায় বলে যে খ্রিস্টানদের আরো কোথায় কোথায় যেন পুঁততে বলছিল, ওগুলা চাচু টাকা দিয়ে মানুষ দিয়ে পুঁতায় দিয়েছিল আর কি। আর যেগুলা ছিল এমনিতে মানে রিচুয়াল গুলা যেগুলা বলতেছিল যে নাক থেকে শ্বাস টানতে হবে, তারপর 3 দিন ওই বড়িগুলা মাঝখানে ফেলতে হবে, সেগুলো আমার চাচাতো বোন আমার দাদি একসাথে করে ওই বড়ি বানিয়ে তারপরে মাঝখানে ফেললো, এবং 41 দিন ওনার বাইরে বেরোনো বন্ধ ছিল। তো যেহেতু রোজার পরে ঈদ ছিল সামনে, তো চাচি এবং আমার চাচাতো বোন থেকে শুরু করে কেউই বাড়ি যেতে পারে নাই। তাও আমরা মানে করছিলাম যে না চাচি সুস্থ হয়ে গেলে তো যেতে পারবে, সমস্যা নেই।
41 দিনের মধ্যে মোটামুটি চাচি ভালো ছিল কিছুদিন, এবং তার মাথায় বেশ মারাত্মক ভাবে ঝাঁকুনি উঠতো, কিন্তু সেটা হুজুর বলেছিল আস্তে আস্তে কমে যাবে। কিন্তু উনি হুজুর আর একটা কথা বলেছিল যে এরা নাকি অনেকজন জিন আছে এবং এরা নাকি চাচিকে ছেড়ে যেতে চাচ্ছে না, এরা নাকি দূর থেকে চাচিকে আসলে করতেছে, এবং এরা নাকি অনেকদিন আগে থেকেই চাচিকে ধরছিল আর কি, যেটা বলে যে জিনে ধরা সামথিং, ওরকম ধরছিল। তো এটা সহজে আসলে যাবে না, যেতে অনেক সময় লাগবে, আর এরা চাচির সাথেও নেই যে এদের বন্ধ করবে। তো আসলে এইসব বিষয়ে তো আমাদের সেরকম কোনো জ্ঞান নেই, তাই আমরা আসলে এই বিষয়ে ওনারা যেটা বলবে সেটাই হয়তো সত্যি, আমরা ওরকম জানিও না। তো এই 41 দিন পর আমার চাচি মোটামুটি একটু সুস্থ, এবং ওনার হাতে পায়ে মাজা থেকে শুরু করে পুরা শরীরে ছিল তাবিজ দিয়ে ভরপুর এমন অবস্থা। তো তারপর আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছিলাম যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। মোটামুটি সুস্থ হলো, এবং এরপরে যেটা হলো যে আমার চাচি তখনও সুস্থ হয় নাই পুরোপুরি, কিছুটা ভালো কিছুটা খারাপ এরকম। কুরবানির ঈদে এসে গেল। তো কুরবানির ঈদে আসার পরে যেটা হলো যে আমরা সবাই বাড়ি যাব, এবার চাচিও বাড়ি যাবে। ওই হুজুরের কাছে কন্ট্যাক্ট করলো, হুজুর বললো হ্যাঁ বাড়ি যেতে পারবে। তো বাড়ি আসলো। বাড়ি আসার পরে যেটা হলো যে ওনার বাড়ি আসার 2 থেকে 3 দিন পরে ওনার অবস্থা আবার খারাপ হয়ে গেল, এবং এমন খারাপ হলো ওনার দাঁতের সাথে লেগে ওনার একদিন খিচুনি উঠে যায় এমন অবস্থা হয়ে গেল। আমরা তো খুবই ভয় পেয়ে গেলাম যে এই অবস্থা কিভাবে হলো, এবং আমরা বাড়িতে বসেই কিছু হুজুর দেখালাম। তো ওনারা বলতেছে যে ওনারা একই সেম কথাই বলতেছে যে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ আমাদের বসতে হবে। মানে আসলে আমি এটা বলতে চাই না, কিন্তু বলতে হচ্ছে, মানে বেশিরভাগ লোকই টাকা লাগবে, এটা লাগবে ওটা লাগবে, টাকাই আসলে বেশি। আসলে এই লাইনে ভণ্ডই বেশি, এটা আমরা বুঝে গেছিলাম। কারণ এর মাঝখানে আমি আরো অনেক কিছু উল্লেখ করিনি, এর মাঝখানে আরো অনেক হুজুর দেখিয়েছে। তো তারা আসলে টাকা 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 এটাই বলতেছিল। তো মানে ভুয়া ভাটটাই বেশি এইখানে এই লাইনটাতে। তো এই অবস্থা হওয়ার পরে একেবারে চাচির নিস্তেজ হয়ে যায়, চোখ থেকে পানি পড়া শুরু হয়, অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো আধা 1 ঘন্টা পর চাচি একটু উঠে একটু সুস্থ, মানে তখন মনে হয় যে একটু সুস্থ। তো তারপরে আবার যেটা হলো যে এই কুরবানির ঈদে যেহেতু এই অবস্থাটা হলো 23-এর কুরবানির ঈদে, তো আমার চাচু বললো যে ঠিক আছে ওই হুজুর দ্বারা কিছু হবে না, নতুন হুজুর দেখাবো। ওই হুজুরের কাছে আরো 3-4 বার গেছে। উনি মানে এরকম তাবিজ বদলে দেয়, পানি বদলে দেয়, একই সেম কাজ করে, বাট কোনো লাভই হচ্ছিল না। তো তারপর কুরবানির ঈদের থেকে যাওয়ার পরে চাচির অবস্থা আরো খারাপ হতে থাকার পরে আমার চাচু ওনাদের যে বাড়িওয়ালা বললো যে আমার কাছে একজন হুজুর আছে, খুবই ভালো, এইসব কাজই করে, তোমরা দেখাতে পারো। তো আমার চাচু যেহেতু সুস্থ করতে হবে তার জন্য ওনার কাছে নিয়ে গেল। তো উনি দেখে বললো হ্যাঁ আমি এটা পারবো, 100% ঠিক হয়ে যাবে, আমাকে 12,001 টাকা লাগবে। 12,001 টাকা ওই জিনদের নাকি উনি উপস্থিত করিয়েছিল। যাই হোক, ওই জিনরা বলতেছে ওনাকে নাকি ওখান থেকে ধরছে, এখান থেকে ধরছে, মানে নানা রকমের কথা আর কি। যে গেছিল ওই আমার আরেকটা যে দাদির বোন, উনি গেছিল। তো ওই দাদিকে বলছে যে এরকম লাগবে। উনি বলছে ঠিক আছে, যা লাগে নেন, আপনারা ওকে ঠিক করে দেন, এরকম আর কতদিন চলবে। তো তারপর আমার চাচু ওনার সাথে কন্ট্যাক্ট করে এবং উনি বলে যে 12,001 টাকা লাগবে। যাই হোক, 12,001 টাকাতে সব ঠিক হয়ে যায়। মানে ওই সময়টাতে এতটা আমরা হেল্পলেস ছিলাম যে আমাদের যেটা বলছে আমরা সেটাই করছি। টাকার মায়াটা আসলে ছেড়ে দেওয়া হয়েছিল তখন, যে সুস্থ হোক। তো তারপর ওই লোক কত মন জানি দুধ কিনতে হবে ওই 12,000 টাকার মধ্যে দিয়ে উনি সব করে দিল ওনার ওই জিনিসটা। এবং উনিও নতুন তাবিজ দিল এবং বলল যে এতদিন 40 দিন বের হতে পারবে না, উনিও বলে দিল। আর উনি নাকি বোতলে ভরলো, জিনগুলা বোতলেও ভরেছে উনি একদিন ওই চাচিকে এনে হাজির করে। কিন্তু তারপরও চাচির অবস্থা আসলে পরিবর্তন হলো না। চাচির অবস্থা হ্যাঁ একটু সুস্থ, একটু ভালো, মানে ওই যে একেবারে ভেঙচি দিচ্ছে, দাঁত খিটমিটিয়ে যাচ্ছে, ওই অবস্থাটা হলো না। কিন্তু ওনার যে মাথা ঝাঁকুনি দেওয়া ওইটা বন্ধ হলো না।
এবং আমি এটা একদম রিসেন্ট একটা ঘটনা, এটা নভেম্বরের ঘটনা আমি বলতে চাই যে আমার চাচি নভেম্বর এটা সিলেক্ট হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, সাথেই থাকবেন আমাদের। চলুন শুরু করা যাক। আসসালামু মাত্র 28 বছর, অর্থাৎ মাহমুদ সাহেবের বয়সের অর্ধেকের চেয়ে কম। ওনার একটি কন্যা সন্তান ছিল, নাম মোনা। সামির আন্টি আমার আম্মুর খুব কাছের বান্ধবী ছিলেন, আর মাহমুদ সাহেব ছিলেন আমার আব্বুর ভীষণ ভালো বন্ধু। ওনাদের আদি বাড়ি ছিল ইন্ডিয়ায়, তবে ওনারা খাঁটি মুসলমান ছিলেন এবং ব্যবসার খাতিরে বহু বছর ধরেই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। ওনাদের বাড়িটা ছিল গুলশানে। ঠিকানাটা এখন আমার স্পষ্ট মনে আছে। বিশাল বড় আর রাজকীয় একটা বাড়ি। বাড়ির ভেতরে ঢুকলেই মনে হতো কোনো প্রাসাদে যেন চলে এসেছি। সবকিছু বেশ স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে মাহমুদ সাহেবের জীবনে এক অদ্ভুত সমস্যা শুরু হলো। ওনার রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেল। সারা রাত দু চোখের পাতা এক করতে পারতেন না তিনি। শুধু তাই নয়, উনি প্রায়ই অদ্ভুত সব কথা বলতে শুরু করলেন। উনি বলতেন ওনার চোখের সামনে নাকি একজন ভয়ানক চেহারার মহিলা প্রায় সময় ঘুরে বেড়ায়। সব সময় তাকে তিনি দেখছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সামির আন্টি বা মেয়ে মোনা কেউই ওই মহিলাকে দেখতে পাচ্ছেন না। চোখের সামনে এমন কিছু ঘটা শুরু করলে যে কোনো মানুষেরই পাগল হওয়ার দশা হবে। মাহমুদ সাহেবের অবস্থা অনেকটা তেমনই ছিল। প্রথম কয়েকদিন আমরা এসবের কিছুই জানতাম না।
আমাদের কানে এসব খবর পৌঁছায়নি। একদিন সামির আন্টি হঠাৎ করে আমাদের বাসায় এলেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ। আম্মুকে এসে বললেন আমাকে আর ওয়াসিম ভাইকে যেন ওনাদের বাসায় পাঠানো হয়। আম্মু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সব ঠিকঠাক আছে কিনা। আন্টি তখন একটু আমতা আমতা করে বললেন হ্যাঁ। এই কয়েক সেকেন্ডের মধ্যেই ওনার শরীরের অবস্থা দেখে আমাদের চোখ কপালে ওঠার উপক্রম। ওনার পুরো শরীর ঘামে ভিজে চুপচুপ হয়ে গেছে। সাদা পাঞ্জাবি ঘামের কারণে শরীরের সাথে লেপ্টে আছে। মনে হচ্ছিল কেউ ওনাকে বালতি ভরে পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। ঘামের কারণে ওনার শরীরের মাংসপেশি পর্যন্ত বাইরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ভয় আর আতঙ্কে ওনার ব্লাড প্রেশার এমন ভাবে ড্রপ করছিল যে শরীরের সব পানি ঘাম হয়ে বেরিয়ে আসছিল। উনি এতটাই প্যানিকড হয়ে গিয়েছিলেন যে বাথরুমের কাজও শেষ করতে পারেননি। সোজা এসে আবার বিছানায় শুয়ে পড়লেন। সামির আন্টি আমাদের বললেন আবার পড়া শুরু করতে। আমরা আবার তেলাওয়াত শুরু করলাম। হঠাৎ মাহমুদ সাহেব বলে উঠলেন জিনটা নাকি ওনাকে বলেছে আমাদের কোরআন পড়া বন্ধ করতে হবে। জিনটা কোনোভাবেই চাচ্ছিল না আমরা কোরআন পড়ি, কিন্তু আমরা তো থামার পাত্র নই। কারণ আমরা কোরআন পড়া বন্ধ করলেই ওনার অস্থিরতা বেড়ে যাচ্ছিল। টানা 3 দিন ধরে ওনার চোখের পাতায় এক হয়নি। শুধুমাত্র আমরা যতক্ষণ কোরআন পড়ছিলাম ঠিক ততটুকু সময় উনি ঘুমাতে পেরেছিলেন। আমরা আরো জোরে জোরে কোরআন পড়ছি। মাহমুদ সাহেব বিছানায় শুয়ে আছেন। ওনার একটা হাত ওনার চোখের উপর রাখা, চোখ ঢেকে উনি ঘুমানোর চেষ্টা করছেন। আমি আর ওয়াসিম ভাইয়া ওনার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ করে উনি ওনার হাতটা চোখ থেকে একটু সরালেন। হাতটা সরানোর পর ওনার চেহারা দেখে আমাদের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। একটা মানুষের চোখ স্বাভাবিক অবস্থায় যতটা বড় হতে পারে ওনার চোখ দুটো তার চেয়ে অন্তত 5 গুণ বেশি বড় হয়ে গেছে। একেবারে কোটর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আর ওনার নিচের চোয়াল সেটা একদম খুলে বুকের সাথে যেন লেগে যাচ্ছে। মুখটা অমানবিক একটা আকৃতি ধারণ করেছে। এই দৃশ্য দেখে কারো পক্ষেই ঠিক থাকা সম্ভব নয়। আমাদের সাথেও তাই হয়েছিল। আমাদের বয়স তখন খুব কম। এমন একটা দৃশ্য চোখের সামনে দেখে আমাদের শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমরা কোরআনের হাফেজ হলেও আমাদের ভেতরে তো একটা মানুষের মন আছে। ভয় তো লাগবেই। আমরা ভয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে সোজা টিভি রুমের দিকে চলে গেলাম। এটাই ছিল প্রথম দিন যখন আমরা সচক্ষে মাহমুদ সাহেবের শরীরে সেই জিনের ভয়াবহ উপস্থিতি অনুভব করেছিলাম। আমরা বাইরে আসার পর সামির আন্টি ওনার পাশেই ছিলেন। জিনটা তখন মাহমুদ সাহেবের মুখ দিয়ে কথা বলতে শুরু করে। সে আন্টিকে হুমকি দিয়ে বলে আগে আমি কখনো এভাবে ওনার শরীরের ভেতরে প্রবেশ করিনি, কিন্তু আজ থেকে তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারো। আমিও আমার ক্ষমতা দেখাবো, দেখব তোমরা কি করতে পারো। এরপর পরিস্থিতি আরো ভয়াবহ হতে শুরু করে। মাহমুদ সাহেবের কোম্পানির প্রায় 800 কর্মচারী ছিল। উনি একদিন বিশাল এক আয়োজন করলেন। ওনার ড্রয়িং রুমে একসাথে প্রায় 100 জন কর্মচারীকে ডেকে আনলেন। সবার ডিউটি একটাই, মাহমুদ সাহেবকে মাঝখানে বসিয়ে চারপাশে সবাই বসে গোল হয়ে একটানা কোরআন তেলাওয়াত করবে। এতগুলো মানুষ একসাথে কোরআন পড়ছে। বাড়িটা যেন একটা অন্যরকম পবিত্র আবহে ভরে উঠল।